সুপ্রিয় দর্শক, আরএফএল গোল টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখে নেই আমাদের সঙ্গে যেসব বিজ্ঞ আলোচক আজকে যোগ দিয়েছেন তারা কারা। আমার ডান দিকে আছেন তোফায়েল আহমেদ। আমি একটু বলেন আর একটু। আমি ডক্টর তোফায়েল আহমেদ। জি, উনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত বলছি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আমি নিরাপত্তা নিয়ে কাজ করি। আপনাকে স্বাগত। হারুন রশিদ, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। গোল টেবিলে স্বাগত। আমার বাঁ দিকে আমি সাদাত হুসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। ওয়েলকাম। আমি শাহদিন মালিক, অ্যাডভোকেট। স্বাগত গোল টেবিলে। সাধারণ সম্পাদক বাসক। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে আপনারা পরিচিত হলেন। চাইলে আপনারা সার্বিকভাবে সিটি কর্পোরেশনে প্রশ্ন করতে পারেন, চাইলে কোনো বিশেষ আলোচককে উদ্দেশ্য করে প্রশ্ন করতে পারেন। আমরা প্রথমে যাব, আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনি যদি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আমরা দেখতে পাচ্ছি এক ধরনের জমে উঠেছে, প্রচারণা চলছে। তো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবাই প্রত্যাশা করছে। তো এই মুহূর্তে আপনি চ্যালেঞ্জগুলো কি দেখছেন আসলে? চ্যালেঞ্জেসগুলো বিভিন্ন রকমের, বিভিন্ন জনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জেস। এক ধরনের চ্যালেঞ্জেস আসবে প্রার্থীদের পক্ষ থেকে। প্রার্থীদের মধ্যে এখন যে প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি দলীয় প্রার্থীদের মধ্যে বড় দুদল আওয়ামী লীগ এবং বিএনপির প্রশ্ন যদি আসে, তাহলে বিএনপির অভিযোগ করছে যে তারা অবাধে তারা প্রচারণা চালাতে পারছে না। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ ফর ইলেকশন কমিশন, সরকার বা নির্বাচনের সাথে যারা জড়িত তারা এই জিনিসটা দেখা সমস্যাটা কোথায়। দ্বিতীয় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের নিজের চ্যালেঞ্জেস, যে কারণ নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত যেভাবে কাজ করেছেন, তারা কর্তৃক বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তাদের একটা ইমেজ, ভাবমূর্তি তুলে ধরতে পারেননি। এই নির্বাচনটা তাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছে, তারা তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারেন কিনা। এবং এদের পদে পদে চ্যালেঞ্জেস আছে, কারণ প্রত্যেক দিনেই নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা উঠছে, তো সেগুলো অ্যাড্রেস করাটা তাদের একটা বড় চ্যালেঞ্জেস। আর সর্বশেষ যেটা তাদের কাছে বড় চ্যালেঞ্জ, যেটা আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন এখন প্রচারণা জমে উঠছে, এখন হয়তো আচরণ বিধি নিয়ে প্রশ্নগুলো আরও বেশি আসবে। সর্বশেষ যেটা হবে যে এই নির্বাচনে প্রায় 15,500-র মতো বুথ হবে। এই বুথগুলোতে কেন্দ্র হবে প্রায় 2,500-এর বেশি হয়তো। এইখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, এগুলো মানে সত্যিকার অর্থে সৎ পেশাদার লোক খুঁজে পাওয়া এবং প্রশ্নবোধক নয় এরকম লোক খুঁজে পাওয়া, তাদেরকে কাজ করানো। কারণ আগের যে নির্বাচনগুলো হয়েছে ওখানে অনেক নির্বাচন কর্মকর্তা অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, যার ফলে এখন কিন্তু মানুষের সহজেই এই কাজে কেউ যেতে চাইবেন না। তো সুতরাং এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে লোকজন, সঠিক লোকজন বেছে নিয়ে এসে যাদের কোনো বিতর্ক থাকবে না, এইসব লোকজনকে ওখানে ডিপ্লয় করা, এবং সাথে সাথে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং জেনারেল প্রশাসন তাদেরকে মোবিলাইজ করে সঠিক একটা নির্বাচন করানো, এটা তাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ বলে আমার কাছে এই মুহূর্তে মনে হয়। জি, ডক্টর শাহদিন মালিক, আপনি কিভাবে এই সিটি কর্পোরেশন নির্বাচনকে দেখছেন? আমি একটা সাধারণ ভোটার হিসেবে যেটা চিন্তা করছি, জি, যে এখন পর্যন্ত আমার ওয়ার্ডে কারা দাঁড়িয়েছেন, কে দাঁড়িয়েছেন এবং তাদের কি কাজকর্ম, তাদের ট্র্যাক রেকর্ড, এগুলি সম্পর্কে কিন্তু আমরা জানি না। আর ধরেন আমি নাহলে হয়তো লিফলেট টিফলেট পেলে একটা পড়ে বুঝতে পারবো। তো যেটা বলছি যে এরকম ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ডের নির্বাচন হয়, ওখানে বিভিন্ন এতে দেখেছি যে ভোটাররা ওই যারা ওয়ার্ড মেম্বারে দাঁড়াচ্ছে তাদের ব্যক্তিগতভাবে 80%, 90% ভোটার ব্যক্তিগতভাবে চেনে, বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সবাই চিনে। কিন্তু এই ঢাকার মতো বা চিটাগাংয়ের মতো সিটি কর্পোরেশনে আমরা যে ওয়ার্ড কমিশনকে ভোট দিব, ওখানে কিন্তু আমাদের জানার ব্যবস্থাটা খুব বেশি, মানে বোধহয় খুব বেশি সহায়ক না। অনেকটা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের আন্তাজে ভোট দিতে হবে। এটা কি নির্বাচনটা কেবল মেয়র কেন্দ্রিক হয়ে যাচ্ছে এরকম? এটা যদি সব জায়গায় শুধু মেয়র সুবিধা হতো, ধরেন যদি পার্টি নির্বাচন হতো, অনেক সময় পার্টি নির্বাচনে যেটা সুবিধা, মানে যে পার্টিকে সাপোর্ট করে সেই পার্টিকে বিশ্বাস করে, তো যখন ভোট দিবে গিয়ে আমার পার্টি একে নমিনেশন দিয়েছে তো আমি ওকে গিয়ে ভোট দিব। কিন্তু এইখানে যেহেতু মানে এক অর্থে পার্টি আছে, এক অর্থে পার্টি নাই, জিনিসটা খুব হজবরল হয়ে আছে। পার্টি থাকে, আমার মার্কা থাকে, আর মার্কা থাকে, সেটাই আমি বলছি। আমি ভোটারদের দৃষ্টি থেকে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। সবাই আমরা চাইবো যে জেনে বুঝে ভোট দিতে, কিন্তু প্রার্থী সম্পর্কে এই নির্বাচনে জানা বোঝার সুযোগটা খুব বেশি নাই। জি, আমাদের সঙ্গে আছে নিরাপত্তা বিশ্লেষক জেনারেল রশিদ। আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনকে? আমি
এই যে দেশের যে সার্বিক পরিস্থিতির মধ্যে এখন নির্বাচন যেভাবে চলছে বা যে পরিবেশটা বজায় আছে, আমি বলবো যে এটি আমি এরকম পরিবেশ দেখি না এর আগে। যেটা উনি বললেন যে ভোটাররা পরিচিতি, যারা প্রার্থী তারা পরিচিতি পাচ্ছে না, আন্দাজে ভোট দিতে হবে, এটি কিন্তু হচ্ছে ভোটের প্রতিযোগিতা। একজন প্রার্থী যদি অচেনা থাকে, তার এলাকাতে যদি সে আগে থেকে কাজ না করে থাকে, তাহলে সে দাঁড়িয়ে তাকে নির্বাচন কমিশন পরিচয় করিয়ে দিবে লোকজনকে ভোট, আমার মনে হয় এই আশা করাটা খুব বাতুলতা। যেটি নির্বাচন কমিশনের এখানে আসলে এরা তো বেসিক্যালি রেফারির কাজ করছে। যারা খেলবে মাঠে তারা যদি সুন্দরভাবে খেলে, এখন রেফারির কাছে যতই লাল কার্ড থাক, আমরা দেখেছি যদি দুই দল যদি এখন সংঘর্ষে লিপ্ত হয় তখন লাল কার্ড দিয়েও এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। তো বিষয়টা কিছুটা তাই। আমরা যেটা এক্সপেক্ট করব সেটি হচ্ছে যেমন প্রচারণার ক্ষেত্রে বড় একটি বাধা হিসেবে বিএনপির কাছ থেকে যেটা আসছে বারে বারে, সেটি হলো যে তাদের মামলা। এখন অনেকেই বলছেন তাদের মামলাকে জামিন দিয়ে দাও। আমি ঠিক বুঝতে পারছি না যে নির্বাচন কমিশনের এরকম কোনো এখতিয়ার আছে কিনা যে উনি আদালতকে বলতে পারেন যে আপনি জামিন দিয়ে দেন। তো এই যে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো ছড়ানো হচ্ছে, তো এখন নির্বাচন কমিশনের প্রশাসনের উপর অধিকার আছে কিন্তু আদালতের উপরে কোনো অধিকার নেই। তাহলে সেই বিষয়টি, জামিনের বিষয়টি আদালতের। এখন এখানে কেউ বলতে পারেন যে আদালত দেবেন কি দেবেন না, সেই সম্পর্কে যদি কেউ প্রেশারাইজ করে সেটিও আদালতের কার্যে হস্তক্ষেপ। এখন হলো যে সবাই বলছেন যে জামিন, যেমন আমরা আজকে দেখলাম একটা রায় দেখলাম, বিভক্ত রায়। এই বিভক্ত রায়ের উপরে নির্বাচন কমিশন বা সরকারের কি করার আছে? এটিকে আমরা ভ্রান্তভাবে প্রভাবিত করছি। আমার কাছে যেটি মনে হয়, সঠিক নির্বাচন করতে হলে যে আমাদের যে নিয়ম বা যে আইনগুলো করা হয়েছে, যে আরপিও আছে, সেটিকে সবাইকে মেনে চলতে হবে এবং ওটির বাইরে কেউই কাজ করবেন না। নির্বাচন কমিশনও কাজ করবেন না এবং অন্যরাও এক্সপেক্ট করবেন যে নির্বাচন কমিশন তার বাইরে কাজ করবে। এখন প্রচারণাতে এরকম একটা মানসিকতা আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে এই প্রচারণার ক্ষেত্রে কি লেভেল প্লেইং ফিল্ড। বেসিক্যালি এটা তো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমরা আগে দেখেছি প্রচারণা তো উন্মুক্ত ছিল, তো সেটিকে খরচ কমানোর জন্য এটিকে স্ট্রিমলাইন করে যাতে কালো টাকার প্রভাব এই নির্বাচনে এসে না পড়ে, সেই ক্ষেত্রে এই প্রচারণার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন করা হলো। তো সেখানে এই রেস্ট্রিকশন মানবে কি? এখন একজন বলবে যে আমি বড় পোস্টার লাগাইনি, রঙিন পোস্টার আমার প্রতিপক্ষ আমাকে লাগিয়ে দিয়ে গেছে। এখন নির্বাচন কমিশনকে যদি আমি ওইভাবে দেখি, এখন আমি বসে থাকি ওখানে আর উনি বসে থাকুক, কি করতে পারবে? এই পাল্টা অভিযোগের জন্য কি শুধু বিচার করতে হবে? তো সেখানে আমার কাছে মনে হয় যে বর্তমানে আমি যে পরিবেশটা দেখছি, তাতে প্রার্থীদের সাথে প্রার্থীদের আমি মোলাকাত করতে দেখেছি, তারা একসাথে ছবি তুলছে, হাসছে, এটি সবচেয়ে বড় বিষয়। এবং এটি যদি চলমান থাকে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে। জি, স্বাধীন মালিক যদি বলেন, উনি বলেছেন আদালতের সঙ্গে নির্বাচন কমিশনের যে সম্পর্ক, যে এরকম বলতে পারে কিনা জামিনের ব্যাপারে যেরকম বলছে। না, কিন্তু সরকার পারে। আচ্ছা, সরকার পারে এই অর্থে, ধরেন অ্যাটর্নি জেনারেল, সরকার হলো তার মক্কেল। এখন আমরা মক্কেল আমাকে যেটা বলে সেই অনুযায়ী আমি কাজ করি, তাই তো? আমরা বলি ইনস্ট্রাকশন। এখন সরকার যদি অ্যাটর্নি জেনারেলকে বলেন যে আপনি যে কোনো মূল্যে হোক এই জামিনটা যাতে না হয় সেই চেষ্টা করেন, তো উনি অ্যাটর্নি জেনারেল অ্যান্টিসিপেটরি বেইলের জন্য 2 দিন ধরে মানে কোর্টে থাকা এবং বক্তব্য রাখা, এটা খুবই আনইউজুয়াল। অ্যান্টিসিপেটরি বেইল হলো যে 3 সপ্তাহ পরে তার বেইল শুনানি হবে। অন্তর্বর্তীকালীন জামিন যেটা আসল মানে হলো যে হাইকোর্ট বলে দিচ্ছে লোয়ার কোর্টকে, যেখানে তার জামিন নিবে, আপাতত তুমি তার জামিন শুনানিটা করো না, 3 সপ্তাহ পরে তার জামিন শুনানিটা করে জামিন দাও বা না দাও সেটা তোমার ব্যাপার, এই 3 সপ্তাহ জামিন শুনানি করো না। মানে এই মামলায় যদি অ্যাটর্নি জেনারেল এসে 2 দিন ধরে মানে আমরা যেটা বলি এর বিরোধিতা করেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন না, সরকার তার মানে অবস্থানটা এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছে। কারণ অ্যাটর্নি জেনারেল তার মক্কেলের নির্দেশ ছাড়া কাজ করতে পারে না। আমরা আইনজীবীরা মক্কেলের নির্দেশে কাজ করি, মক্কেল যেটা চায় আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি। চিটাগাঙ্গে ওই যে চিটাগাঙ্গে যে আওয়ামী লীগের যে সমর্থিত প্রার্থী নাসির সাহেব, তার যেমন ওই খুনের মামলা ছিল, তো ওখানে সরকারি প্রকৌশলী গিয়ে দিনের পর দিন ওইটার জামিনের বিরোধিতা করেন নাই। তো এখানে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারের ব্যাপার। এখন অন্য যারা জামিন আছে, সরকার যদি সবাইকে গিয়ে
ওই মানে বিরোধী দলের যাতে জামিনে যাচ্ছে সরকার যদি গিয়ে প্রত্যেকটা জামিনে বড় বড় আইনজীবী দিয়ে, অ্যাটর্নি জেনারেল দিয়ে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিয়ে মানে দিনের পর দিন যদি অপোজ করে, আমরা যেটা বলি যে তার বিরুদ্ধে যুক্তি তুলে ধরে, তখন আজকে যেটা ফলাফল হয়েছে যে বিচারপতিরা দুইজন দুই দিকে গেছেন। তো এখানে হলো কি ওই এইটাও একটা ওই আমি বলবো যে লেভেল প্লেয়িং ফিল্ডে যে ব্যাপার, যে এইসব ক্ষেত্রে ভালো হতো সরকার যদি অন্তত এই কয়টা দিন এই যে কয়জন হাতে গোনা কয়জন প্রার্থী আছেন তাদের ব্যাপারে, আইনগত ব্যাপারে প্রত্যেকটা পদে পদে বাধা না দিতেন, তাহলে জনমন একটা ধারণা হতো হ্যাঁ ঠিক আছে সরকারও যতদূর করার করণীয় সেটা করছে, ওইটা করলেই বোধহয় জিনিসটা একটু শোভনীয় হতো। জি ডক্টর তোফায়েল যদি একটু বলেন, উনি বলছেন যে নির্বাচন কমিশন কি করতে পারে। সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আমি বুঝি না জিনিসটা। যেমন ধরেন নির্বাচন কমিশন যে মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেছে, এগুলো তারা তো যা এক্সিস্টিং রেকর্ডস আছে সবকিছু দেখে এদেরকে বৈধ ঘোষণা করেছে, তারা বৈধ প্রার্থী, কিন্তু তারা যখন অন্য কোনো মামলায় জামিনের অপেক্ষায় থেকে প্রচারণায় নামতে পারছেন না, এইখানে নির্বাচন কমিশনকে অন্তত কোর্টের কাছে একটা ব্যাখ্যাও চাইতে পারেন তো যে এই অবস্থায় নির্বাচন কমিশনের করণীয়টা কি, কারণ তার প্রার্থীরা বৈধ কিন্তু উনি প্রচারণায় আসতে পারছেন না পুলিশের ভয়ে। মামলাটাও কিন্তু জামিনে আছে, কি মামলা যদি থাকে তার জামিনযোগ্য মামলা জামিনের জন্য অপেক্ষামান অবস্থায়, তাহলে ওনারা এটা বৈধ করলেন কিভাবে? মনোনয়নপত্রটা বৈধ হয়েছে তো। এখন ওই যার বিরুদ্ধে মামলা আছে তাই তো জামিনে থাকে তার উনি দোষী সাব্যস্ত হন নাই, অর্থাৎ যে ব্যক্তি এখনো আদালতের বিচারে দোষী সাব্যস্ত হয় নাই তার প্রতিযোগিতা করতে কোনো বাধা নাই, জেলে থেকেও প্রতিযোগিতা করতে পারে, অর্থাৎ তার বিরুদ্ধে মামলা আছে, বেইলে আছে, এগুলি না এখন ইনফ্যাক্ট যদি ওই মহিউদ্দিন খান আলমগীর সাহেবের মামলায় যেটা হয়েছিল, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে 2 বছরের জেল হয়েছিল, কিন্তু পরে শেষ পর্যন্ত হাইকোর্ট বলল ওটা কিছু হবে না, ওই নির্বাচনের সময় প্রথমে নির্বাচন কমিশন তার ওই প্রার্থীতা বাতিল করেছিল, আলটিমেটলি 3 বছর পরে মামলা যখন হাইকোর্টে আসলো, হাইকোর্ট বলল না উনি যেহেতু আপিলে ছিলেন, উনার মানে আপিল পেন্ডিং ছিল, দোষী সাব্যস্ত হয়েছিলেন কিন্তু আপিলে ছিলেন, অতএব তার নির্বাচন করতে কোনো বাধা ছিল না। কারণ ওই মামলার রায় অনুযায়ী এখন কিন্তু আপনি যদি ধরেন যাবজ্জীবন কারাদণ্ড থাকেন, এটা আইনগতভাবে আমি বলবো যে পিন্টু যে বিএনপির যে পিন্টু তাকে বাতিল করেছে, কেন সে আইনগতভাবে সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, কিন্তু মহিউদ্দিন খান আলমগীরের মামলার নির্দেশনায় আমি তার উকিল হলে আর্গুমেন্ট করতে পারতাম যে হ্যাঁ সে তো আপিল করেছে এবং আপিলে থাকা অবস্থায় সে নির্বাচন করতে পারবে, অন্তত আমাদের ওই মহিউদ্দিন খান আলমগীরের মামলায় এই জিনিসটা মানে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত, চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখন এটা হলো আইনের পজিশন। কিভাবে দেখছেন এই নির্বাচনকে? এই নির্বাচনকে না, সিটি কর্পোরেশন নির্বাচনকে এর সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক, বিএনপির 2-3 মাসের অবরোধ হরতালের পরের নির্বাচন, আমি নির্বাচনকে একটা সুযোগ হিসাবে দেখছি। কার জন্য সুযোগ? আমাদের জন্য, আমার জন্য। আমাদের যেটা মেইন বড় ভয় ছিল যে এত বছর যেসব পড়াশোনা করলাম, যে বিশ্বাস করলাম, সে বিশ্বাস বোধহয় টিকে কিনা সন্দেহ। আমরা কি ভোট দিতে পারবো? আমরা ভোট বলতে যেটা বোঝায় যে একটা মানে মোটামুটিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ভোট হয় সেই ধরনের ভোট আমরা দিতে পারবো না। ভোটগুলি বাংলাদেশে আর ওইভাবে হবে না, এগুলি ম্যানিপুলেটেড ইলেকশন হবে, ইংরেজিতে যাকে বলে ফ্লড ইলেকশন। তো আমি এখানে দেখছি সুযোগ হিসাবে দেখছি যে আমার মনে হচ্ছে যে নির্বাচন ভালো হবে, এবং আমি এখানে ক্যান্ডিডেটদের যে প্রোফাইল এবং ক্যান্ডিডেটদের যে বিহেভিয়ার প্যাটার্ন এখনো পর্যন্ত দেখছি, এটা আমাকে আশান্বিত করছে। এই ক্যান্ডিডেটরা যেভাবে মিলিত হয়ে তারা হাতে হাত ধরছে, তারা হাসছে, কথা বলছে, এটা কিন্তু বাংলাদেশে সিটি কর্পোরেশনের নির্বাচনও আগে ঠিক ওইভাবে লোকে এক্সপেক্ট করে নাই। এবং ক্যান্ডিডেট কারা, আপনি কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়। আমি কিন্তু 3-4-5 জন ক্যান্ডিডেটকে দেখছি যে এরা সভ্য, ভদ্র বা মানে কি বলে ওয়েল গ্রুমড, বাংলা কি বলবেন, সুলালিত, হ্যাঁ সুলালিত, সুবর্ধিত, এবং তারা তাদের কারো বিরুদ্ধে কোনো মানে খারাপ ব্যবহারের, কোনো সন্ত্রাসী কার্যকলাপের কোনো রকম আপনার আগে অভিযোগ ছিল না, এখনো নাই। আপনি এক এক করে যদি দেখেন, আনিসুল হক আমার প্রতিবেশী, এবং তার মতো ভদ্র শান্ত টাইপের লোক কে আছে? এখন ইলেকশনে আমরা এক্সপেক্ট করব যে এই জাতীয় লোকেরা যখন আসে তখন তারা
আপনার ম্যানিপুলেশন বা কারচুপি এগুলি দেয় না। জুনায়েদ সাকি, মাহি বদরুদ্দোজা, তারপরে আপনার নাদের খান, এরা তো কেউ কাউকে আমাদের ওই রকম মনে হয় নাই। বা তাবিদ আউয়াল, হয়তো বয়সে কে বড় ছোট সেটা, কিন্তু যোগ্যতা অনুযায়ী ধরেন যাদেরকে শিক্ষিত, রুচিশীল, সুলালিত, সুশিক্ষিত, সেই দিক থেকে যদি আমরা ধরি, বয়সের দিক থেকে কিন্তু একটু তরুণ আর কি, অতটা বয়োবৃদ্ধ তারা বয়সের না। অভিজ্ঞতা একটু কম, তরুণ, পরিচিতি হয়তো কারো বেশি কারো কম, না পরিচিত অনেকের আছে, কারো কম কারো বেশি, একটা ভালো ইমেজ আছে, ইমেজ সবার আছে, এবং সবার এখনো পর্যন্ত আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা অত্যন্ত মানে এটা কাউকে বেছে নিলে ভোটাররা প্রতারিত হবে না। না, আমার মনে হচ্ছে যে ভোটাররা কাকে বেছে নিল বা ইয়ে করলো সেটা বড় কথা নয়। আমরা 4-5 যে ক্যান্ডিডেটদের নাম বললাম, সবাই কিন্তু যে কোনো লোকে জিতুক, কারো প্রচন্ড আপত্তি থাকবে না যে আমি একটা লুটেরা পেয়েছি, কিংবা আমি একটা সন্ত্রাসী পেয়েছি, আমি একটা অভদ্র পেয়েছি, এই কথা কারো কোনো ইয়ে থাকবে না। কেউ কম পরিচিত হইতে পারে, কারো বয়স কম হইতে পারে, কারো রাজনৈতিক অভিজ্ঞতা কম হইতে পারে, বাকিগুলি সব ঠিক আছে। এবং দক্ষিণেও তাই। আমি তো এদের যে কথাবার্তার ধরন শুনি, আমার কাছে খুবই আশাব্যঞ্জক মনে হয়। জি, অধ্যাপক হারুনুর রশিদ, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা হলো যে 3টি সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান চলছে, এবং এই যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সংস্থা নির্বাচন, এটা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আর বাংলাদেশের ক্ষেত্রে এটা আরো অধিকতর একথা সত্যি এই কারণে যে আমাদের যে সংবিধান, সেখানে কিন্তু আর্টিকেল 11 এবং আর্টিকেল 59 এবং 60, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে 2টা প্রভিশন, এবং আর্টিকেল 11 যেটা আছে সেখানে যেটা বলা আছে যে দি রিপাবলিক উইল বি এ ডেমোক্রেসি ইন হুইচ পিপল উইল হ্যাভ পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের পার্টিসিপেশন থাকবে থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ইন অল লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসনের সর্বক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে জনগণ এদের মধ্যে দিয়ে অংশগ্রহণ করবে, এ কথা বলা আছে। আর আমাদের আর্টিকেল 7 তো আছে অল পাওয়ার্স অফ দি রিপাবলিক বিলংস টু দি পিপল। জনগণই হলো সকল ক্ষমতার মালিক। তো জনগণ ক্ষমতার মালিক, সেটাকে এক্সারসাইজ করতে হলে, এবং তার যে প্রকাশ জাতীয় নির্বাচনের মধ্যেই শুধু সেটা সীমাবদ্ধ থাকে না, স্থানীয় সংস্থার নির্বাচন সে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এবারকার নির্বাচনকে আরও একটি ভিন্ন কারণে এই নির্বাচন অধিকতর ভিন্ন মাত্রা লাভ করেছে, যেটা অলরেডি সাদাত হোসেন সাহেব এবং আমাদের মেজর জেনারেল রশিদ সাহেব বলেছেন, এবং আমরা সকলেই জানি যে প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3 মাস ধরে আমাদের জাতীয় জীবনে যে রাজনীতির নামে যে সহিংস কর্মকাণ্ড হয়েছে, প্রায় 150 লোক তারা জীবন দিয়েছে, প্রাণহানি ঘটেছে। এবং আজকে কি মনে হবে যে জাস্ট 3 মাস আগে এই জনগণনা সংগঠিত হয়েছিল, আজকে সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে যে অবস্থা বিরাজমান, এটা মানে বিস্মিত হতে হয় যে আমরা এই জাস্ট দি আদার ডে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছি, মনে হয় যে জাস্ট কোয়াইট অপোজিট একটা অবস্থা বিরাজ করছে। কিভাবে হলো এটা আপনার কি মনে হয়? এবং সেখানে আমার যেটা মনে হয় হয়েছে একটা কারণই, সেটা হলো এই যে 3 মাসের মধ্যে 3 মাস সময় লেগেছে, কিন্তু একটা উপলব্ধি যারা এই আন্দোলন করেছেন, সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন, মানুষের প্রাণহানি ঘটেছে অবরোধ হরতালের নামে, যে সেটা হলো যে পিপলের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচি উপর দিকে চাপিয়ে দেওয়া যায় না। বিলম্বে হলেও আমার মনে হয় অ্যাটলিস্ট এ যাত্রায় তারা এই উপলব্ধিটা করতে পেরেছেন। কাজে সবাই যখন বলতেছিলেন, আমরা এই টক শোতেও একাধিকবার বলেছি যে অপোজিশন তাদের একটা অনারেবল এক্সিট দরকার, সেক্ষেত্রে এবারকার নির্বাচন এক ধরনের সেই অবস্থা সৃষ্টি করেছে। থার্ড হলো যে এই নির্বাচনকে কিভাবে দেখছেন আপনি বলছেন, আমি তো মনে করি যেটা অলরেডি সাদাত হোসেন সাহেব বলেছেন, অন্যরা বলছেন, এটা আমাদের জাতির জন্য মনে হয় যেন একটা আশীর্বাদ স্বরূপ। ইট ইজ এ টার্নিং পয়েন্ট কোথায়? টুয়ার্ডস পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, যে শান্তির পথে এবং যদি বলি পারস্পরিক সহাবস্থানের পথে একটা টার্নিং পয়েন্ট। এখন যেটা বলা হচ্ছে যে এবারকার এই যে নির্বাচন, এর একটা গুণগত দিক কিন্তু অলরেডি আমরা এখানে আলোচনা করেছি, সেটা হলো যে ক্যান্ডিডেট যেভাবে সেট হয়েছে, একজন ক্যান্ডিডেট আর একজন ক্যান্ডিডেটের সাথে যে পারস্পরিক যে সম্পর্ক, আচার আচরণে, তাদের কথাবার্তায় এবং সাক্ষাতে বলনে, সর্বক্ষেত্রে
এটার কিন্তু একটা এই ক্রমান্বয়ে এভাবেই কিন্তু গণতন্ত্র এটা পরিশীলিত হয় এবং আস্তে আস্তে বিকশিত হয়। এর একটা কিন্তু ফার রেসিং ইম্প্যাক্টও আমাদের একটু হলেও টু সার্টেন এক্সটেন্ট হলো জাতীয় পলিটিক্সেও কিন্তু পড়বে। সেকেন্ড যেটা হলো যে আমাদের এই নির্বাচন অদলীয় বা নির্দলীয়ভাবে হলেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু ক্যান্ডিডেট সেট করেছে বাই অ্যান্ড লার্জ, কিন্তু সেখানে দলগুলো কিন্তু খুব কেয়ারফুলি সেট করেছে। দেখেন যে সব ক্যান্ডিডেট করেছেন তারা কিন্তু ওইভাবে মির্জা আব্বাস সাহেব ছাড়া অন্য যারা আছেন ওইভাবে একেবারে প্রথম সারি কেউ নয় বা দলের সাথে সরাসরি নয়, এইভাবে ক্যান্ডিডেট করেছেন। তো সেখানেও একটা কিন্তু আমরা ভিন্ন মাত্রা কিন্তু লক্ষ্য করি এবং এটার কারণ হলো যে সমাজ চাহিদা, মানুষ যখন মানুষের যে প্রত্যাশা সেখানে যে ভালো ক্যান্ডিডেট আসুক, রুচিশীল ক্যান্ডিডেট আসুক, এবং সেটাকে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বা ক্যান্ডিডেট যারা সেট করেছেন তারা কিন্তু সেটা উপলব্ধি করে সেভাবে একটা কাজ করেছেন। থার্ড যদি আমি পয়েন্টে আসি সেটা হলো এই যে বর্তমানে যেটা বলা হয় লেভেল প্লেইং ফিল্ড, এবং বিএনপির পক্ষ থেকে যে কমপ্লেন যেটা আমাদের তোফায়েল সাহেব বললেন, এই ধরনের কমপ্লেন প্রত্যেকটা নির্বাচনে থাকবে। একেবারে 100% ট্রান্সপারেন্ট নির্বাচনও যদি হয় তারপরেও আমাদের দেশের যে রাজনৈতিক কালচার এরপরে কিন্তু বলা হবে এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন কিন্তু হয় বিগত দিনে যেটা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে যে অবস্থা বিরাজমান আপ টিল টুডে, এইটা যদি অব্যাহত থাকে দিস ইজ লেভেল হোয়াট উই কল লেভেল প্লেইং। জি, থার্ড নেক্সট পয়েন্ট যেটা হলো যে নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটির কথা বলেছেন, যে কোনো ক্রেডিবল ইলেকশন করতে পারে না, যেটা তোফায়েল সাহেব বলেছেন। তো আমার মনে হয় যে আমরা যদি ইফ উই রিমাইন্ড আওয়ারসেলফ যে 5টি সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল এবং যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে 5টিতে কিন্তু বিরোধী দল নির্বাচিত হয়েছে, অর্থাৎ বিএনপি ইনক্লুডিং গাজীপুর। কাজে সেই সব নির্বাচনগুলো কিন্তু যদি বলি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হয়েছে, জনগণ ভোটাধিকার দিতে পেরেছে এবং বিরোধী দল কিন্তু বিজয়ী হয়েছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, বাংলাদেশের অভিজ্ঞতায় আমার মনে হয় সেটাও একটা বড় ধরনের ঘটনা কিন্তু সেটা ছিল। শাসক দলের ক্যান্ডিডেট হেরে গেছে। কাজী আমি অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে পরের রাউন্ডে আবার আসবো। এই পর্যায়ে আমি একটু কমরেড খালেকুজ্জামান আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি নির্বাচনকে কিভাবে দেখছেন? আপনার এই প্যানেলে বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ মানুষরা এখানে আছেন, আপনি নানা দিক থেকে বিশ্লেষণ করবেন। তো আমি আরেকটা বিষয় একটু বলি এখানে, কারণ একটা জিনিস যদি মূল জায়গাটা ঠিক থাকে তখন তার কারিগরি বিষয় নিয়ে অনেক আলোচনা হতে পারে। মূল জায়গায় কোন, যেমন একটা ট্রেনের ট্র্যাক লাইন যদি ঠিক না থাকে, ইঞ্জিন যদি ঠিক না থাকে, আপনি যাত্রীরা বসে কে কোথায় গন্তব্যে যাবেন এই আলোচনাটা সুফল নিয়ে আসে না। তো ফলে আমরা দেখলাম যে 3 মাসের অধিক কাল আপনি যুদ্ধ করলেন ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে, একদিকে পেট্রোল বোমা একদিকে গুলি, এই যুদ্ধ চললো। তাহলে ক্ষমতা কেন্দ্রিক আপনি 3 মাস যুদ্ধ চালাতে পারলেন আর নির্বাচনের জন্য 1 মাসের বেশি সময় দিতে পারলেন। জিতলো যুদ্ধে আপনার কি মনে হয়? হ্যাঁ, যুদ্ধ যদি ফার্স্ট রাউন্ডে ক্ষমতাসীন তারা জিতলো, কারণ তারা পড়ে যেত, পড়ে নাই, যেহেতু তারা একভাবে জিতছে, এটার সঙ্গে জনগণ হেরে যাচ্ছে বারবার। তো এখন প্রশ্ন হলো যে আপনি নির্বাচনের জন্য কি নির্বাচন করবেন? এটা এই যে এই যুদ্ধের পরে আপনি 1 মাস হঠাৎ বললেন যে কাল নির্বাচন, কি নির্বাচন হবে? তাহলে এখন এই সিটি, ঢাকা সিটি, এটা ইতিহাস যদি সংক্ষেপে ধরেন প্রায় 400-500 বছরের পুরনো। এটা এখন আকবরের আমলে 3000 লোক নিয়ে 2 বর্গমাইলের ঢাকা শহর, সেটা 1610 সালে জাহাঙ্গীর সেটাকে রাজধানী করলো, বিহারের রাজমহল থেকে ঢাকা রাজধানী হলো। তারপরে যখন ব্রিটিশ আসলো, ব্রিটিশ এটাকে জেলা শহর বানাইলো। পাকিস্তান আমলে এটা তখন এসে প্রাদেশিক রাজধানী হলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের রাজধানী হলো। হওয়ার পরে আজকে আমাদের 33-34 বছরের ইতিহাস আমি বিস্তারিত বর্ণনা করব না। এবং সেটা আমরা দেখি প্রথম এটা ঢাকা মিউনিসিপ্যালিটি ব্রিটিশ আমলে, তারপরে এটাকে আবার করতে করতে ঢাকা সিটি কর্পোরেশন। এটার স্ট্যাটাস কি? আপনি কি এটা কি স্থানীয় সরকার তার নির্বাচন, নাকি স্থানীয় শাসনের জন্য নির্বাচন, কোনটা? এটা তো ডিসাইডেড হয়নি। তাহলে এখানে একজন মেয়র যিনি হবেন তার স্ট্যাটাস কি? তাহলে যদি আপনি মিনিস্টার বলেন, মন্ত্রী, তাহলে একজন সচিব তো তাকে দিয়ে বরখাস্ত করে দিতে পারে। এবং এখানে 56টা সংস্থা এখানে ক্রিয়াশীল আছে, এগুলি কি তার নিয়ন্ত্রণে আছে? এর মধ্যে কি কোনো সমন্বয় আছে? এর জন্য কি একটা তাদের পরিকল্পনা, বাজেট প্রণয়নের ক্ষমতা আছে? এবং সেটা কার্যকর করার জন্য কোনো ব্যবস্থা কেন আছে? এগুলি কিছুই তো নাই। তাহলে এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য সময় দরকার ছিল না। তাহলে আপনি যুদ্ধের মধ্যে সারা দেশে মানুষ ছিল আতঙ্কে, যে কখন বোমা এসে পড়ে, কখন এর গুলি হয়, মানুষের জনজীবন ছিল বিপর্যস্ত। হঠাৎ করে এসে আপনার মানুষকে বলে ইলেকশনের লোকজন এসে দাঁড়ায় গেল। এটা ঠিক, একটা যুদ্ধের অবস্থা যদি বহাল রাখেন তখন সৈন্য যদি ভদ্র সৈনিক নির্বাচন করেন তাদের যুদ্ধের সহিংসতা ভয়াবহতা কমে না। তাহলে এখন এটা কি আবার আগামী দিনে 3rd রাউন্ডের যুদ্ধের
একটা প্রস্তুতি হিসাবে এই জিনিসটা হচ্ছে কিনা এই প্রশ্ন উঠবে। দেখছো সেটা প্রশ্ন কথা না, কিন্তু কথা হলো যে আজকে ঢাকা নগরের যে অবস্থাটা আছে সেটা আপনারা বিভিন্ন জরিপে দেখছেন 140টা শহরের মধ্যে এটা সবচেয়ে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। একটা আমরা এমনি জানি যে প্রকৃতির তার পরিপূর্ণ অবয়ব রক্ষা করে মানুষ যখন তার জীবনযাত্রাকে সুশৃঙ্খলভাবে সাজায়, সেখান থেকে কৃষি সভ্যতা বা গ্রামীণ সভ্যতা গড়ে উঠেছে। আর মানুষ মানবিক দক্ষতায় প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে সাজিয়ে যখন নিজের জীবনকে আরো উন্নত করে, তার থেকে নগর সভ্যতা গড়ে উঠছে। তাহলে আজকে ঢাকার নগরের চেহারা দেখলে আমরা কি সভ্যতা দাবি করতে পারি? ফলে এই অবস্থার মধ্যে যে আছে, তাহলে কি সংকট, সমাধানের পথ কি, স্বল্পমেয়াদী পরিকল্পনা কি, মধ্যমেয়াদী পরিকল্পনা কি এবং সুদূরপ্রসারী পরিকল্পনা কি, মতামতগুলি কি, এটার আলোচনার সুযোগ আছে? মানে নির্বাচন তাহলে আমাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনছে না। সুসংবাদ দুঃসংবাদের কথা প্রশ্ন হলো যে প্রথম এই বিষয়টা নিয়ে নগরবাসীর জীবনে কিছু আসবে না নির্বাচনে যেই পার হোক, এরকম বলতে চাই। এটা নিয়ে একটা মানুষের অ্যাওয়ারনেস হবে না তা না। এবং এটা আপনার দল তো নির্বাচনে সমর্থন দিয়েছেন, আপনারা কি মনে করে সমর্থন দিয়েছেন? আমরা তো অবশ্যই দিয়েছি। তার এই কথাগুলো আপনাদের যুক্তিটা কি ছিল? আমাদের যুক্তি এটাই, আমরা এটাই বলছি যে অ্যাওয়ারনেস অফ দি মাসেস, এবং সেই যদ্দূর বলা যায় এই কথাটা মানুষের চিন্তার মধ্যে ভাবনায় নিয়ে আসা, যাতে মানুষ এটা ভাবে এবং এই ব্যাপারে তার যে অধিকার, তার যে দাবি বাস্তবায়নের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয় এবং একটা চাপ সৃষ্টি হয়। একটা কথা যে বলছেন যে আমাদের সাদা উনি বলছেন যে হ্যাঁ একটা সান্ত্বনা আছে, রোগী যে হাসপাতাল পর্যন্ত পৌঁছে এটা একটা সান্ত্বনা, চিকিৎসা পরে হবে কিনা এটা তো পরের কথা। তাহলে এখন আমরা যে বর্তমান অবস্থায় আছি সেটা আমি পরে সময় পেলে এটা বলবো যে আমাদের নগরের বহুবিধ সমস্যা আছে। সমস্যা নাই এরকম কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য প্রথম যেটা বললাম যে আজকে ঢাকা উত্তর দক্ষিণে আপনি ভাগ করে দিলেন, তো ভাগ যে করলেন এমনি এই 56টার সমন্বয় নাই, বোঝার উপরে শাকেরাটি। এখন এই দুইটার মধ্যে আবার একটা সিটি, একটা পরিকল্পনাটা কিভাবে হবে? এখন সেখানে দুইজন ডেপুটি মেয়র করতে পারতেন, বা এখানে যে একজন মেয়র যদি থাকে তার পরিষদ কোথায়? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমি বলি তার একটা এক্সিকিউটিভ আছে, লেজিসলেটিভ বডি আছে। তাহলে এখানে যদি তারপরে একটা সিটি গভর্নমেন্ট বলেন, তাহলে সেই গভর্নমেন্টের তার এক্সিকিউটিভ বডিটা কোথায়? সিঙ্গেল মেয়র ইজ দেয়ার, এবং তার সঙ্গে তার লেজিসলেটিভ বডিটা কোথায়? পরিকল্পনা কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে? তাহলে এই যে স্থানীয় সরকারে আমাদের সংবিধানে লেখা আছে, এটা বহুবার বলছি যে 6টা স্তরে, এদিকে বিভাগীয় প্রশাসন কিন্তু একটা আছে, তার সঙ্গে এর সম্পর্ক কি? কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সম্পর্ক কি হবে? এবং অপরাপর যে সংস্থাগুলির সমন্বয়ের ব্যাপারে এখানে তার কার্যপরিধি কি হবে, ক্ষমতা কি থাকবে ইত্যাদি বহু বিষয় যেহেতু অনির্ধারিত, এগুলি নিয়ে আলোচনার দরকার ছিল। সেই আলোচনাগুলি বাদ দিয়ে এখন আমরা একসময় যুদ্ধ করে মানুষ মেরেছি, মানুষের জীবন সংহার করেছি, তাহলে এখন আবার মনুষ্যত্ব মারার জন্য টাকার বস্তায় যদি আবার নেমে যাওয়া হয়, তাহলে যেই জনসাধারণ যত আলোচনা যত বেশি প্রসারিত হবে, যত বেশি ডিসকোর্স হবে, তত কিন্তু গণতান্ত্রিক চর্চার বাধাগুলি অপসারিত হবে। আর যদি সেটা না থাকে তাহলে কি হয়, সেই বাধাগুলি আরো বহুগুণে বৃদ্ধি পাবে। ফলে একসময় আমি দেখছি যে সেখানে যুদ্ধের পরিস্থিতি ছিল, এখন মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছেলেরা। অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো মৌলিক প্রশ্ন তুলেছেন। খণ্ডিত ঢাকার যে সিটি কর্পোরেশন তার স্ট্রাকচার কি হবে, অন্য সেবাদানকারী সংস্থার সঙ্গে তার সম্পর্ক কি হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার টানাপোড়েনটা কিভাবে চলবে। আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনার কাছে যাব কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে এবং সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতির কি গুণগত পরিবর্তন হবে সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু পরেই ফিরে